এইবার পুজোয় সপ্তমীর দিনটা সারাদিন আমি কিভাবে কাটালাম, আর সপ্তমীর দিন আমাদের বাড়িতে কোন স্পেশাল গেস্ট আসলো, আর সেই স্পেশাল গেস্টের জন্য আমি সারাদিন ধরে কি কি রান্না বান্না করলাম, আর সেই স্পেশাল গেস্টকে নিয়ে কোথায় ঠাকুর দেখতে গেলাম, আর ঠাকুর দেখতে গিয়ে কেনই বা আমি ভূত দেখার মতো চমকে গেলাম, সব জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। Hey, hello everyone, good morning, welcome back to my YouTube channel NS Vlog। তো আজকে হচ্ছে 29শে সেপ্টেম্বর, মানে মহাসপ্তমী। সবার তো প্রায় মহালয়ার দিন থেকেই পুজো মানে প্যান্ডেল দেখা, ঠাকুর দেখা সব শুরু হয়ে গেছে, বাট এর মধ্যে আমি একদিনও বেরোতে পারিনি। তো কালকে সকালে বেরোনোর কথা ছিল, মানে অষ্টমীর দিন সকালে, বাট কোনো কারণে অষ্টমীর দিন সকালে আমি বেরোতে পারছি না। তার জন্য ভাবলাম আজকে যেহেতু সপ্তমী, তো সপ্তমীর দিন সন্ধ্যার দিকে একটু বেরোনো যেতেই পারে। তাই ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, যে আজকে সারাদিন কী কী করলাম আর ঠাকুর দেখতে গিয়ে কী কী করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। আর তাছাড়াও আজকে আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসবে, তাকেও তোমাদেরকে এই ব্লগেই দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখা হচ্ছে একটু পরে। যেহেতু বাড়িতে স্পেশাল গেস্ট আসবে বলে কথা, তাই সকাল থেকেই আমার উপরে কাজের দায়িত্বটা একটু বেশিই ছিল। কিন্তু সবার প্রথমে আমি চলে এসেছিলাম আমার ঘরে সকালবেলায় ঘুম থেকে উঠেই পুরানো বিছানার চাদরটা চেঞ্জ করতে। তারপরে তো আমি চলে গেছিলাম একটু চানাচুর মুড়ি খেতে, কারণ সকাল থেকেই রান্না বান্না করতে হবে, আর রান্না বান্নার সময় তো একদমই খাবার সময় পাবো না, আর এইভাবে চানাচুর মুড়ি খেতে অনেক সময় লাগে। তার জন্য ওর মধ্যে কিছুটা চিনি আর জল দিয়ে ভিজিয়ে চানাচুর মুড়িটা খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে বাবা বাজার থেকে চলে এসেছে, আর বাজার থেকে নিয়ে এসেছিল মাংস, তাই মাংসটাকে ম্যারিনেট করতে বসে গেছি। এখানে লবণ আর হলুদ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তারপরে তো আমি রান্নাঘরেও চলে যাব সব সবজিগুলো কেটে নেওয়ার জন্য। আর আমার বাবা একদমই মাংস ঠিকঠাক করে আনতে পারে না, সবই সলিড পিস নিয়ে চলে এসছে। তো যাই হোক, তারপরে রান্নাঘরে এসে আমি সব সবজিগুলো নিয়ে বসে গেছি সব কাটার জন্য। আজকে করব আলু বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি আর মাংসর ঝোল। তো এদিকে সবকিছু কেটে আমি লবণ হলুদ মাখিয়ে, আর মাংসর জন্য আলু পেঁয়াজ রসুন আর বাঁধাকপিটাও কেটে রেখেছি। তো এখন মাকে আমি সব রান্নার কাজে একটু হেল্প করে দিয়ে আসলাম, মানে একটু সবজি টবজি কেটে দিয়ে আসলাম। তো মা এখন যে বাঁধাকপির সবজিটা আছে সেটা মা খুব ভালো বানায়, তাই মাকে বললাম তুমি ওটা বানাও, বাকি রান্নাগুলো আমি এসে করছি। তো এখন একটু ঘরে এসেছি রেস্ট করতে, আর মানে ফোন দেখছিলাম আর কি। তো চলো আমি একটু রেস্ট করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তারপর তো ঘরে গিয়ে কিছুক্ষণ বসতে না বসতেই মা আমাকে আবার ডাকাটাকি শুরু করলো, আর বললো সব রান্না আজকে তুইই কর, বাঁধাকপিটা না পারলে না হয় আমি পাশ থেকে কিছুটা বলে দেবো। তাই আর কি চলে আসলাম রান্নাঘরে, তাই রান্না করতে বসে গেছি। ফার্স্টেই বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। আর বেগুনগুলো এভাবে কেন কেটেছি সবাই নিশ্চয়ই ভাবছো, আসলে বেগুনের এক সাইডে একটুখানি পোকা ছিল, তাই সব বেগুনটা ফেলে দেবো, তার জন্য এভাবে বেগুনটাকে কেটে ভেজে নিয়েছি। তো যাই হোক, বেগুন ভাজা তো হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে নেব। তো বেগুনগুলো তুলে নেওয়ার পর আমি আলুটাও ভেজে নেবো। আর আলুর মধ্যে আমি কোনো পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কোনো কিছু ইউজ করিনি, শুধু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেই আলুটাকে এখন এই তেলের মধ্যে ভেজে নেব। তো এইভাবে আলু ভাজলেই আমার বেশি ভালো লাগে, ওই পেঁয়াজ লঙ্কা ছাড়া এই রকম আলু ভাজা খেতে আমার বেশিই ভালো লাগে। তো যাই হোক, আলু ভাজাও হয়ে গেছে প্রায়, এবার আলু ভাজাটাও নামিয়ে নেব। তারপরে আমি বাঁধাকপির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে, ওর মধ্যে দুটো কাঁচা চেরা লঙ্কা দিয়ে, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে একটু ভালোভাবেই ভাজতে হবে, যেন 50% কুকড হয়ে যায়। তারপরে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো, আলুগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব। তো বাঁধাকপিটাকে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ এই সময় দিয়ে দিতে হবে। তো তারপরে বাঁধাকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই বাঁধাকপির মধ্যে আমি কিছুটা ভেজানো মটর ইউজ করেছি, এতে খেতে আরও ভালো লাগবে। জানি না বাঁধাকপিটা আমি এর আগে কখনো রান্না করিনি, মানে করেছি নিজের মতো করে, মার মতো করে করিনি। আজকে একটু মায়ের মতো করে রান্না করছিলাম, মা সাইড থেকে বলে দিচ্ছিল। তো যাই হোক, বাঁধাকপিটাকে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেবো বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য। আর তার মধ্যে ভাত আর আলু ভাজা বেগুন ভাজা তো হয়ে গেছে, তোমাদের দেখালাম। তারপরে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে আমি বাঁধাকপিটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর তারপরে বাঁধাকপিটাকে মশলা দেওয়ার জন্য একটা কড়াইতে তেল, তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে জিরে আর আদার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি বাঁধাকপিটাকে দিয়ে দেবো এর মধ্যে। তো বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে মশলাটা পুরো বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে। তো বাঁধাকপিটা দেওয়ার পর এর মধ্যে আমি আবারও কিছুটা চালের গুঁড়ো আর চিনি ইউজ করেছিলাম, যাতে একটা মাখো মাখো ব্যাপার আসে তার জন্য। তো এইভাবে রান্না করেছিলাম, বাঁধাকপিটা বেশ ভালো খেতে হয়েছিল। তারপরে চালের গুঁড়ো আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিতে হবে। তো এদিকে বাঁধাকপি রান্না তো আমার হয়ে গেছে। এবার মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে মাংসের আলুগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই সময় উনানের আঁচটা লোতে রাখলে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর ভাজাও হবে, একটা সুন্দর কালার আসবে। তো এর মধ্যে কিছুটা লবণ হলুদ দিয়ে আলুগুলোকে সুন্দর করে
লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর তারপর কোচানো পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা লাল কালার আসছে ততক্ষণ পর্যন্ত। আর পেঁয়াজের সাথে দুটো আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেওয়ার পর একটা মশলা রেডি করে রেখেছিলাম আদা জিরে রসুনের। তো সেই মশলাটাও এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। তো মশলাটার মধ্যে আমি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম কালারের জন্য, আর কিছুটা টমেটোও দিয়েছিলাম। তো টমেটো দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দেব মশলার মধ্যে, লাস্টে কিছুটা লাগলে তখন আমি টেস্ট করে লবণটা দেবো। তো এদিকে লবণটাও দিয়ে দিয়েছি আর টমেটোও দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। আর তোমাদের তো বললাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম, আর একটু ঢালতে গিয়ে অনেকটাই পড়ে গেছিলো। তো যাই হোক আর দিলাম না। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মাংসটাকে অনেকক্ষণ ধরেই কষিয়ে নেব, আবার বেশি কষালে হবে না, তাহলে আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো যাই হোক মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর তারপরে ভেজে রাখা আলুগুলো যেগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে আবারও কিছুটা কষিয়ে নিয়েছি। তো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসের মধ্যে আমি গরম জল ইউজ করেছি। আর মাংসের মধ্যে গরম জল ইউজ করলে মাংসের টেস্টটাও ভালো আসে আর কালারটা তো আরোই ভালো আসে। তাই আমি বেশিরভাগ চেষ্টা করি গরম জল ইউজ করার, আর যখন পারি না তখন তো ঠান্ডা জলই দিয়ে দিই, মানে নর্মাল যে জলটা থাকে আর কি। তো এদিকে জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেবো, আর বেশি ঝোল ঝোল করবো না, তাই অল্পই একটু জল দিয়েছিলাম। তো যাই হোক রান্না করতে করতে আমার অবস্থাটা একবার দেখো, একদম ঘেমে স্নান করে গেছি। তো যাই হোক রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার মাংস ঝোলটা ফুটে উঠলেই আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে উপর দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে নামিয়ে নেব। তো যাই হোক মাংসটা নামানো হয়ে গেলেই প্রায় রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে মাংস নামিয়ে নিয়েছি, তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে যাওয়ার জন্য। আর স্নান করে এসেই আমি তোমাদেরকে সব রান্নাবান্নাগুলো আবারও একবার করে দেখিয়ে দিলাম। তো এখানে ভাত আছে, আলু বেগুন ভাজা, আর এই নিচে বাঁধাকপি আছে, সেটা আর খুলে দেখালাম না। আর মাংসের কালারটা দেখো কত সুন্দর এসছে। আর যে স্পেশাল গেস্টের জন্য ওয়েট করছি সে তো এখনও আসেনি, তার জন্য আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি একটু আগেই খেয়ে নিলাম। এদিকে আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ফার্স্টেই খাওয়া শুরু করলাম। মোটামুটি বেশ ভালোই লাগছিলো। আলু বেগুন ভাজার আর কিউ রিভিউ দেবো, তাই না? আর যতই রিভিউ দিই, নিজে রান্না করেছি, সব কিছুই আমার কেমন জানি না ভালোই লাগে। তারপরে বাঁধাকপিটা টেস্ট করছিলাম, বাঁধাকপিটাও দেখলাম যে না বেশ ভালো হয়েছিল। আমি খুব একটা বাঁধাকপি বা কুমড়ো সবজি এসব খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু ভালো হলে আমি আবার সবটাই খাই। তারপরে একটুখানি মাংস নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম করছিল সেদিনকে, আর মা আমাকে মেটে দিয়েছিল। আমি মেটে খেতে খুব পছন্দ করি। তো আমার মতো কে কে আছে যারা মেটে খেতে পছন্দ করো? সেদিকে মাংসর ঝোল ভাতের মধ্যে একটু মাখিয়ে একটু আলু আর মেটে দিয়ে মুখের মধ্যে যেই দিলাম, তখন তো আমার যা ভালো লাগলো যে কি বলবো, এত টেস্টি ছিল। মানে আমার সব থেকে রান্না করা, মানে এতদিন যা রান্না করেছি তার থেকে সব থেকে বেস্ট ছিল সেদিনকার রান্নাটা। আমার তো বেশ ভালো লেগেছিলো আর বেশ তৃপ্তি করে খেয়েছিলাম। আর এদিকে আমি খাচ্ছিলাম, আর এই তো বসেছিল যে কখন ওকে একটু দেবো। তারপরে স্পেশাল গেস্টের জন্য ওয়েট করে যাচ্ছিলাম, পরেই যাচ্ছি। স্পেশাল গেস্টও চলে এসছে, আর আমার জন্য মিষ্টি লেস লজেন্স এই সব কিছু এনেছে। আর এখানে ওনার তো খুব গরম লেগেছিলো, তাই একটু সুন্দর করে আপ্যায়ন করা হলো ওনাকে। আর এদিকে বসতে না বসতে আমি বলছিলাম যে আমাদের বাড়ি এসে কেমন লাগছে একটু বলো। আর ও তো বলছে আগে বসে নিই, তারপরে তো ইন্টারভিউটা নেবে, সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম আর কি। আর আমার জন্য যে লেসটা এনেছিল দেখো 5 টাকা দামের, একদম লেস ছিল না, তাই ভাবছিলাম বললাম যে 5টা করে নিয়ে আসবে, তখন দেখো কেমন তাকাচ্ছে। আর তারপরে মিষ্টি খেয়ে দিয়ে তো ওনার আর ভাত খেতে ইচ্ছে করছে না, তাই ঘুমিয়ে পড়েছিল। আর আমি ভিডিও করতেই বলছে না ভিডিও করো না। তারপরে যাই হোক অনেকক্ষণ তেল দেওয়ার পর ভাত খেতে বসলো ওই 4টে নাগাদ। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা বিকেলের দিকে একটু ছাদে গেছিলাম, আমাদের বাড়ির ছাদে। তারপরে রেডি সেডি হয়ে 5:30টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর আমরা ঠাকুর দেখতে যাচ্ছিলাম আমাদের কাটোয়া। আর যাওয়ার পথে দেখো এই বল্লভপাড়া ঘাট যাওয়ার পথে এই কত সুন্দর কাশফুলগুলোকে দেখে তো বেশ সুন্দর লাগছিলো। আর আমরা দুজনেই যাচ্ছিলাম ঠাকুর দেখতে, আর বাইক তো এপারেই রাখবো। আর আমরা দুজনে খুবই সিম্পলভাবে সেজে গেছিলাম, যেহেতু সপ্তমী ছিল সেদিনকে। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যানটা হলো যে চলো আজকে একটু ঠাকুর দেখে আসি, কারণ অষ্টমীর দিন বেরোতে পারবো না, তাই আর কি। তারপরে আমরা নৌকায় চলে আসি, আর এখানে এসে আমরা হাঁটতে হাঁটতে নৌকা পার হয়ে
ঠাকুর দেখা। আর এখানে আমি একটা ভিডিও করবো বলে ক্যামেরা অন করতে বলেছিলাম, আর এখানে একটা ইলেকট্রিশিয়ান দাদা কারেন্টের কিছু একটা ঠিক করছিল, তখনই কিছু একটা ব্লাস্ট করলো। সেটা দেখে তো আমি ভূত দেখার মতো চমকে গেছিলাম, মানে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে কি বলবো। আর তারপরে গৌরাঙ্গ বাড়ির কাছে মন্দিরে ঠাকুরগুলো দেখে আমরা চলে গেছিলাম খেপি মায়ের কাছে, কারণ ওখান থেকে খেপি মার মন্দির খুবই কাছে ছিল। তাই ভাবলাম এসেছে যখন মায়ের দর্শন করেই আসি, তো এখানে মায়ের দর্শন করতে চলে এসেছি। আর এখানে দেখলাম একটা দুর্গা ঠাকুরও হয়েছে মন্দিরের ভিতরে। কখনোই কাটোয়াতে দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে আসিনি, এর আগে এসেছিলাম, মানে কাটোয়ার কার্তিক লড়াইয়ের সময় প্রত্যেকবারই আসি। তোমরা তো সকলেই জানো কাটোয়ার কার্তিক লড়াই কতটা ফেমাস, তার জন্য আমি তো কার্তিক পুজোর সময় আসি, দুর্গাপুজোর সময় কখনোই আসা হয় না। বাট এবারে দুর্গাপুজো দেখতে আসলাম, মানে দুর্গা ঠাকুর দেখতে বেরোলাম, বেশ মোটামুটি ভালোই লেগেছে। তারপরে তো আমরা ঘুরে ঘুরে অনেক ঠাকুর দেখেছি, মানে ঠাকুর দেখতে দেখতে পুরো পা ব্যথা হয়ে গেছিলো, তাই এক জায়গায় বসে গেছি। তারপরে এখানে বসে বেশ কিছুক্ষণ ধরে মায়ের আরতি দেখার পর আমরা চলে গেছিলাম পাশেই কাটোয়ার একটা অরুণ আইসক্রিমের দোকানে। এই ফার্স্ট টাইম কাটোয়ায় অরুণ আইসক্রিমের দোকান হয়েছে, আর আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম অরুণ আইসক্রিম। মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লেগেছে বলবো না, মানে মোটামুটি আর কি। তারপরে একটা ফুচকা স্টলের দোকানের কাছে গিয়ে আমরা কিছু ফুচকা খেয়ে নিই, মানে শুধু আমিই খেয়েছিলাম। তারপরে টোটো ধরে চলে যাই ঘাটে, আর ঘাটে পৌঁছাতে ঘাটের দেবী দুর্গাকে দেখে আমরা চলে আসলাম বাড়ি। আর বাড়ি আসতে না আসতে উনি তো 1 মিনিটও বসেননি, বাইক নিয়ে চলে গেছিলো বাড়ির জন্য। আর মা ওনার জন্য অনেক কিছু খাবার বানিয়েছিল, মানে লুচি ঘুগনি কিছুই খাইনি, তাই আমাকে মা বললো তুই কিছুটা খেয়ে নে, নাহলে নষ্ট হয়ে যাবে আর কি। তারপর তো মায়ের কথা শুনে আমি 4টে লুচি আর দুপুরে যে মাংস রান্নাটা করেছিলাম আমি নিজে, সেই মাংস নিয়ে 4টে লুচি খেয়ে নিলাম, নাহলে তো মা আমাকে রাতে ঘুমাতেই দিত না, যে কেন খেলি না সেই বলে। হাই, তো কালকে ব্লগটা শেষ করতে আমি ভুলে গেছিলাম, বাড়ি এসেছিলাম ওই 9টা নাগাদ। তারপরে খাওয়া দাওয়া করে আমি একবারে ঘুমিয়ে পড়েছিলাম, প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। আর তোমাদের ফুল ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ওকে, টাটা।